রাজনৈতিক নেতৃত্বের সমর্থন ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়। মন্তব্য সিইসির। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে ইসি। জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মোট মামলা 577টি। ফেরানোর প্রক্রিয়া শুরু বলছে দুদক। শুরু হলো চলতি বছরে হজ যাত্রা। প্রথম ফ্লাইটে গেলেন 398 জন। হজকে সামনে রেখে প্রস্তুত সৌদি আরব। এবং আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানী বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না, আদেশ হাইকোর্টের। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। আর্থসামাজিক, রাজনৈতিক বাস্তবতা ও ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সবকিছু বিবেচনায় নিয়ে প্রবাসীদের ভোটদানের পদ্ধতি ঠিক করা হবে বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন ভবনে অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত এক সেমিনারের শুরুতে এসব কথা বলেন সিইসি। নাসির উদ্দিন বলেন, আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের ওয়াদা। সবার দাবিও এটা আমাদের কাছে। আমরা এটা নিয়ে কাজ করেছি। দেশে আর্থসামাজিক বাস্তবতা ও শিক্ষা সব কিছু পর্যালোচনা করে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। রাজনৈতিক নেতারা সমর্থন না দিলে কোনো কিছুই বাস্তবায়ন হবে না। মানুষের আস্থা যেন থাকে, কম খরচে যেন বাস্তবায়ন করতে পারা যায় সে পদ্ধতি বেছে নিতে হবে। পরবর্তী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়া চালু করতে চাই। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ভারতে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা ও ঢাকার নিম্ন আদালতে প্রায় 577টি মামলা হয়েছে। এছাড়া ঢাকার বাইরেও হয়েছে কয়েকশো মামলা। এসব মামলার মধ্যে 3 শতাধিক অভিযোগ সুনির্দিষ্টভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। দুদকের দায়ের করা মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। দুদক বলছে, শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে, তবে সেই প্রক্রিয়া কতটা এগিয়েছে এবং আদৌ হাসিনাকে ফেরানো সম্ভব কিনা তা জানার চেষ্টা করেছেন আমাদের রিপোর্টার ওয়ালিদ সিদ্দিকী। ক্যামেরায় ছিলেন সাব্বির রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 3টি মামলার তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। জুলাই আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি, হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসাবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নির্বিচারে হত্যা ও গুম করে গণহত্যারও অভিযোগ রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম বলেন, হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় সংগঠিত অপরাধ। আরেকটি হলো 2009 থেকে 2024 পর্যন্ত যে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স মানে গুম এবং বিচার বহির্ভূত হত্যা হয়েছে। আরেকটি হলো 2013 সালের 5 মে শাপলা চত্বরের হত্যাযজ্ঞ। এই 3টি অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। কোর্টের আদেশ আমরা সরকারের বরাবর প্রেরণ করেছি। সরকার সেটিকে ইন্টারপোলের কাছে প্রেরণ করেছে রেড নোটিশ জারির জন্য। দুদকের দায়ের করা মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দুদক কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ জানান, হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যে অভিযুক্ত ব্যক্তিদের ফেরত পাঠানোর জন্য। এছাড়া আমাদের সাথে বিভিন্ন আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থার সাথে আমাদের চুক্তি পর্যায়ে রয়েছে। চুক্তি হয়ে গেলেই আমরা তাদের কাছ থেকে সাহায্য আশা করব। তবে কূটনৈতিক পর্যায়ে ফলপ্রসূ আলোচনা ছাড়া হাসিনাকে দেশে ফেরানো সম্ভব নয় বলে মন্তব্য করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। একটা দেশে যদি কাউকে আশ্রয় দেওয়া হয় এবং সেটি যদি তাদের উইলিং আশ্রয় হয় এবং ওয়েলকামিং আশ্রয় হয়, সেক্ষেত্রে আনাটা বড় ডিফিকাল্ট। চেষ্টা করতে হবে কূটনীতিকভাবে, চেষ্টা করতে হবে কূটনীতিক চিঠিপত্র আদান প্রদান করতে হবে। এছাড়া আর কোনো বিকল্প কিছু নেই।
গত জুলাইয়ে কোটা আন্দোলন নিয়ে অগ্নিগর্ভ হয় বাংলাদেশ। হাজার প্রাণের বিনিময়ে 2 মাসে উল্টে যায় ফ্যাসিস্ট হাসিনার গদি। পালিয়ে যান ভারতে। এই ফ্যাসিস্টকে দেশে ফিরিয়ে এনে তাকে আইনের মুখোমুখি করা হবে, নিশ্চিত করা হবে বিচার, এমনটাই প্রত্যাশা এদেশের আপামর মানুষের। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর বনশ্রীর মেরাদিয়ায় আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে গরুর হাট বসানোর অনুমতি দেয়নি হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের 11টি গরুর হাটের মধ্যে মেরাদিয়া বাজারের পাশে কেন গরুর হাট বসানো হয় তা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই এলাকায় গরুর হাট বসানো থেকে সিটি কর্পোরেশনকে নিষেধ করা হয়েছে। হাইকোর্ট বেঞ্চ গরুর হাটের স্থান ইজারা দেওয়ার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ করেছে, বিশেষ করে যখন মাত্র 8.4 কিলোমিটারের মধ্যে একটি স্থায়ী গরুর হাট বিদ্যমান। পুলিশ সপ্তাহ 2025 আজ থেকে শুরু হচ্ছে। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 3 দিনব্যাপী এবারে মূল পুলিশ সপ্তাহের মূল প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীকে আধুনিকায়ন করা সহ জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। জনগণের সেবার জন্য সর্বদা নিয়োজিত থাকার নির্দেশ দেন তিনি। পরে তিনি কৃতি পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ও স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 16 বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই দূরত্ব কমিয়ে আনা, পুলিশ বাহিনীর প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনা। আমি বলবো এটা কঠিন না। একবার সে আন্তরিক পরিবেশ সৃষ্টি হলে এই বন্ধন অটুট থাকবে। আমাদের সমাজ যে একটা সুশৃঙ্খল সমাজ সেটা প্রমাণিত হবে। আমাদের সবাই মিলে একটা সর্বাত্মক প্রচেষ্টা হবে যেন মানুষ এবং পুলিশের মধ্যে দূরত্ব আমরা গুছিয়ে ফেলতে পারি। মানুষ পুলিশকে দেখলেই তাকে বন্ধু হিসেবে বরণ করে নিতে এগিয়ে আসে। তার প্রতি কোনো বিরূপ মনোভাব যেন মানুষের মনে না থাকে। সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হলো প্রথম হজ ফ্লাইট। প্রথম এই ফ্লাইটে 398 জন হজযাত্রী রয়েছেন। সোমবার দিবাগত রাত 2:20 বাংলাদেশি হজযাত্রী বহনকারী প্রথম ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। এয়ারপোর্টে নয়, হজ ক্যাম্পেই হচ্ছে ইমিগ্রেশন, সেখানেই মিলছে বোর্ডিং পাস। ক্যাম্প থেকে সরাসরি ফ্লাইটে যেতে পারছেন মুসল্লিরা। হজযাত্রীদের লাগেজের ভোগান্তি এড়াতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে কালার ট্যাগ, যা ব্যাগ অথবা লাগেজ শনাক্তে সহজ এক পদ্ধতি। এতে করে হাজিরা সৌদিতে যে হোটেলে অবস্থান করবেন সেখানে সরাসরি পৌঁছে যাবে লাগেজ। সব মিলিয়ে এবারে সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন মুসল্লিরা। মক্কায় হজের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 5ই জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ যাত্রীদের বরণ করতে প্রস্তুত মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দান। আগের চেয়েও উন্নত ব্যবস্থাপনায় এবারের হজ নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন সম্পূর্ণ মক্কা নগরী। বাংলাদেশি হাজিদের জন্য সরকারি বেসরকারি বাড়ি ভাড়া সহ হজের সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ বলে জানান হজ কাউন্সিলর। সৌদি আরব থেকে আনিস সরকার উজ্জ্বলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন জাবালুন নূর। মুসলিম উম্মার সবচেয়ে বড় এই ধর্মীয় জমায়েতে শরিক হওয়ার উদ্দেশ্যে মুসল্লিদের নিয়ে বাংলাদেশ থেকে প্রথম হজ ফ্লাইট পৌঁছানোর আগে হজ সহায়ক কর্মী, ডাক্তার, নার্স ও প্রশাসনিক দায়িত্ব পালনে একটি টিম মক্কায় পৌঁছান। আগামী 3 অথবা 4 জুন মধ্যরাত থেকে পবিত্র মিনার উদ্দেশ্যে রওনা দেবেন হাজিগণ। হাজিদের বরণ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি কর্তৃপক্ষ। মিনা, মুজদালিফা ও আরাফার ময়দানে হাজিদের জন্য থাকা, খাওয়া ও ইবাদত পালনের জন্য এয়ার কন্ডিশন তাঁবু সহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান কাউন্সিলর হজ জহিরুল ইসলাম। গরম বেশি হওয়াতে এবারে প্রতিটি ক্যাম্পে অ্যাসিড ব্যবস্থা করছে এবং নিচে সিরামিকের ব্যবস্থা করছে, যেমন গরম না হয়, হাজিদের যেমন হিট স্ট্রোক না হয়, এভাবে সরকার, সৌদি সরকারের বন্দোবস্ত করতে বলছে সবাইকে।
এদিকে হাজিদের নিরাপত্তা দিতে মক্কা, মিনা, মুজদালিফা ও আরাফাতের ময়দান নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। নিয়োগ করা হয়েছে 20,000 নিরাপত্তা কর্মী ও 10,000 স্বেচ্ছাসেবক। 10 হতে 15 জন কর্মী আমাদের একসাথে কাজ করি। আমাদের এখানে বিভিন্ন ধরনের কাজ থাকে যা হাজিদের সেবার জন্য আমরা আপ্যায়ন যেভাবে আমাদের করার দরকার ঠিক এভাবে আমরা ওইটা করে থাকি সব প্রত্যেকটা বছর। এই বছরও আমরা আছি ইনশাআল্লাহ হাজিদের কাজ মতে। 2025 সালে বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় থাকছেন 5,200 জন আর বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। 6 দফা দাবিতে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন। আজ মঙ্গলবার থেকে এই কর্মসূচি চলবে। গতকাল সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। কারিগরি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে 6 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না করা পর্যন্ত সব পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শাটডাউন কর্মসূচি চলবে। পলিটেকনিক শিক্ষার্থীদের 6 দফা দাবির মধ্যে প্রথমটি হলো জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, 2021 সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে। এ বিষয়ে আরও খবর জানতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, পলিটেকনিক ইনস্টিটিউটের শাটডাউন কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানান। মুখর, আপনি যেমনটি বলছিলেন, অর্থাৎ হচ্ছে গত কিছুদিন ধরেই পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের মধ্যে যে এক ধরনের অস্থিরতা, ক্লাস বর্জন এবং নানা কর্মসূচি থেকে উত্তাল ছিল পুরো দেশ, সেটি কিন্তু গতকালকে তারা এখন আবার নতুন করে শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। অথচ গাজীপুরে যে আপনার সরকারি পলিটেকনিক, আপনার টেক্সটাইল এবং কি হচ্ছে আপনার যে প্রাইভেট যে পলিটেকনিক ইনস্টিটিউট গুলো রয়েছে, আমরা সেই জায়গাগুলোতে গিয়েছি, দেখেছি যে তারা আসলে সেই শাটডাউন কর্মসূচি পালন করছে। আমরা এখন যে জায়গাটিতে রয়েছে সেটি হচ্ছে গাজীপুর আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট। আপনি এই ভবনটিতে মূলত হচ্ছে গাজীপুর আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের যে আপনার ক্লাস কার্যক্রম সেটি কিন্তু হচ্ছে এবং একাডেমিক কার্যক্রম, অফিসিয়াল সকল কার্যক্রম চালানো হয়। অর্থাৎ হচ্ছে আমরা দেখেছি যে এখানে কিন্তু আসলে শিক্ষার্থীর উপস্থিতি খুব কম, কিন্তু যে কয়জন শিক্ষার্থী রয়েছেন তারা এই শাটডাউন কর্মসূচি পালনের জন্য কিন্তু হচ্ছে তারা এখানে এসেছেন। এবং আপনি জানেন যে অর্থাৎ হচ্ছে যে আন্দোলন তারা করছে, এর মধ্যে যেটি তারা সবচেয়ে দাবি জানাচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর থেকে আপনার হচ্ছে তাদের যে 30% কোঠা রয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টর পদোন্নতি, সেটি তারা কিন্তু হচ্ছে বাতিলের কথা বলেছেন। এবং পাশাপাশি আরেকটা বিষয় তারা যেটা বলছেন যে হচ্ছে এই পদটিকে পরিবর্তন করতে হবে এবং এই পদে হচ্ছে যে রায় পেয়েছে হাইকোর্ট সেটি আসলে বাতিল করতে হবে। এবং পাশাপাশি হচ্ছে আপনার তারা যেটি বলছেন যে 2021 সালে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের সেটি বাতিল করতে হবে এবং এই রায়টি অবিলম্বে সংশোধন করতে হবে। অথচ হচ্ছে এর আগেও তারা যে আন্দোলন করেছে তখন কিন্তু তারা গাজীপুরে যিনি জেলা প্রশাসক রয়েছেন নাফিসা আরিফিন, তার কাছে কিন্তু তারা স্মারকলিপি জমা দিয়েছেন তাদের যে আন্দোলনের কর্মসূচি সেটি যেন আপনার সরকারের কাছে চলে যায় সেই জন্য কিন্তু তারা সেটি করেছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে তারা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন, অর্থাৎ হচ্ছে তারা বলছে যে এই শাটডাউন কর্মসূচি যতদিন পর্যন্ত এটির একটি রূপরেখা সেটি যদি হচ্ছে তৈরি না হয় ঠিক ততদিনই তারা আসলে শাটডাউন কর্মসূচি কিন্তু পালন করবে এমনটি তারা জানিয়েছে। যে আবির, আপনাকে ধন্যবাদ। আমার সহকর্মী আরিফ খান আবির গাজীপুর থেকে জানাচ্ছেন পলিটেকনিক ইনস্টিটিউটের কর্মসূচির সবশেষ তথ্য। বাংলা প্রসঙ্গ। বগুড়ার শিবগঞ্জে প্রবাসী ক্রয়কৃত জমির নির্মাণাধীন প্রাচীর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী জেলাল হোসেন বলেন, তার ক্রয়কৃত জমির সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন। এক পর্যায়ে রিবা নামের এক নারী জমি তার দাবি করে প্রাচীর ভেঙে ফেলে। ভুক্তভোগী বলেন, তার দাদার কাছ থেকে 2 ভাই 8 শতক জমি ক্রয় করে। এ বিষয়ে একাধিকবার সালিশ বৈঠক করা হলেও কোনো সমাধান হয়নি। হঠাৎ করে ওই মহিলাটা কোত্থেকে আসে
এই পাঁচিটা কোটালটা ভেঙে হাল দিছে। আমার জায়গা পাশে দিবা কা এই কথা সমানে হচ্ছে ভেঙেছে। জায়গাটা আমার নামে, আমার ছোট ভাইয়ের নামে কবলা করা আছে। 8 শতক জায়গা আমাদের 2 ভাইয়ের নামে আছে। তাই আমি গ্রামের মানুষজনক লিয়েই আমি এই পাঁচিটা তুলতেছি। আমার কাছে এই যে গ্রামের মানুষের কাগজপাতি আছে যে এটা ফয়সালার মধ্যে তোমরা পাঁচিটা তোলো। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা গ্রামে জমি নিয়ে বিরোধে আজিজার নামে এক কৃষককে মারপিট সহ প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক জানান, প্রতিপক্ষরা তার ভাইয়ের কাছ থেকে গোপনে জমি ক্রয় করেন। পারিবারিকভাবে ভাগ বাটোয়ারা না হওয়ায় প্রতিপক্ষরা নিজেদের সুবিধামতো দলিল করে নেয়। 8 বছর পূর্বে জমি নিলেও দখলে নেয়নি তারা। হঠাৎ করে সুবিধামতো জমি দখলে নেয় বিপাকে পড়ে গেছে ভুক্তভোগী ওই কৃষক। তাই সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি। এই জমিটা 3 ভাইয়ের অংশ। এটা আগে থেকে আর অনেক আগে থেকে ভাগ করে খায়, ডাইরেক্ট একদম এইদিকে মাথা ভাগ করে খায়। কিন্তু এখন আসে এই যে পার বান্ধিছে আর এখন আসে ক্যাসাল কি মানে দলিলটা এইদিকে করে নিছে। জমির মাঝখান দিয়ে এল সাইজে জমি দলিলে উঠে নিছে, দাগ উঠে নিছে, কিন্তু দখল এইদিকেই খাচ্ছে। এখন এসে দাগটা করছে এল সিস্টেমের করে, মানে ওরা দাগ তুলে নেয়, বলতেছে যে আমরা এইদিকে নিছি। এখন উনি জমি কিনছে ভালো কথা, ওনারাও দেওয়ার শিকার আছে এক সাইডে লেখ, যে কোনো এক সাইডে, তাহলে তো আর কোনো সমস্যা হয় না। কিন্তু ওনারা বলতেছে যে আমরা মাঝখান দিয়ে নেবো। এখন মাঝখান দিয়ে যদি দেয় তাহলে আর ওই যে 2টা ভাগ আছে, 2টা ভাগ সমস্যা। সবাই জানেন যে সোমবার একই দিনেই খুবই দুর্ভাগ্যজনক একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যে একই দিনে 11 জেলা বজ্রাঘাতে 4 শিক্ষার্থী সহ 8 জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। বিষয়টি খুবই উদ্বেগজনক। 18 জনের মৃত্যু হয়েছে। তো বিষয়টি খুবই উদ্বেগের। তাই এই বিষয়ে আমার কথা বলার জন্য আমাদের সাথে এশিয়ান নিউজে সরাসরি যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের সভাপতি অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। ডক্টর কবিরুল বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনি যেমনটি জানেন যে গতকালই 11 জেলায় 18 জনের মৃত্যু হয়েছে বজ্রাঘাতে। তো বিষয়টি খুবই দুঃখজনক। তো সরকার বজ্রপাত থেকে রক্ষায় কখনো অ্যালার্ম সিস্টেম, কখনো তাল গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে, তারপর পাইলটিং করেছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না, এটা কেন? এবং আমার প্রশ্ন এটার সাথে আমি যুক্ত করে দিতে চাইছি যে এই সকল উদ্যোগও কেন নেওয়া হচ্ছে যেগুলো আদতে কার্যকর কোনো ভূমিকা পালন করছে না? আসলে ধন্যবাদ আপনাকে। তাল গাছ হয়, আপনি জানেন যে তাল গাছ খুব দ্রুত বাড়ে না। তাল গাছ বাড়ে খুব ধীর গতিতে বাড়ে। যখন একটি তাল গাছ লাগানো হয় সেটা হয়তো 20 বছর 30 বছর 40 বছর লেগে যায়। আপনি দ্রুত বর্ধনশীল যে বৃক্ষগুলো, সেই বৃক্ষগুলো লাগানো দরকার। যেমন কদম গাছ খুব দ্রুত বাড়ে। আপনি জানেন যে বাংলাদেশের যেসব জায়গাগুলোতে বজ্রপাতের মৃত্যুর সংখ্যাটা বেশি, সেসব জায়গা বিল ঝিল এবং কৃষক বেশি মারা যায়। তার কারণ হলো দীর্ঘ বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে কোনো গাছ থাকে না। আবার কৃষক খালি পায়ে হাঁটার কারণে যখন বৈদ্যুতিক চার্জটা বা ম্যাগনেটিক চার্জটা মাটিতে আসে, তখন গাছ তার থাকার কারণে এটি সরাসরি মানুষের উপরে পড়ে। গাছ যদি থাকতো বড় গাছ, তখন গাছ এই ম্যাগনেটিক চার্জটিকে গ্রহণ করে সরাসরি মাটিতে নিয়ে যেত। যেহেতু এই গাছগুলো অনেক কমে গেছে, সেজন্য বিল ঝিল অঞ্চলে যেসব গাছগুলো পানিতে বেঁচে থাকতে, সেই সব গাছগুলো রোপণ করা যায়। দ্রুত বর্ধনশীল বৃক্ষ যেমন কদম গাছ রোপণ করা যায়। সঙ্গে সঙ্গে আমরা একটি চেষ্টা করেছি আমাদের সংগঠন থেকে, সেটি হলো মাল্টিপারপাস শেল্টার সেন্টার। যে শেল্টার সেন্টারে লাইটেনিং অ্যারেস্টার থাকবে এবং ওই শেল্টার সেন্টারে যে কোনো দুর্যোগেই কৃষক, শ্রমিক, জেলে তারা এখানে আশ্রয় নিতে পারবে এবং সেই শেল্টার সেন্টারের উপরে লাইটেনিং অ্যারেস্টার থাকবে এবং এই অ্যারেস্টারের এখানে আরেকটি ডিভাইস থাকতে পারে, যেটি হচ্ছে আর্লি ওয়ার্নিং সিস্টেম। জানেন যে বজ্রপাত অনেক আগেই আর্লি ওয়ার্নিং সিস্টেম দেওয়া যায়। সেই আর্লি ওয়ার্নিং সিস্টেমটা যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গেই আপনার সেই কৃষক বা শ্রমিকরা জেনে সেখানে আশ্রয় নেওয়া সম্ভব। সেই লাইটেনিং অ্যারেস্টার সহ যদি মাল্টিপারপাস শেল্টার সেন্টার তৈরি করা যায়, তাহলে অনেকটাই প্রাণ রক্ষা করা সম্ভব, প্রাণ করা সম্ভব।
ডক্টর কবির বাসা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। দর্শক, সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর কবির বাসা, তিনি জানাচ্ছিলেন আমাদেরকে যে বজ্রাঘাত যে ঘটনা ঘটেছে, বজ্রাঘাতে 18 জনের মৃত্যু হয়েছে গতকাল, সেই বিষয়ে তিনি আমাদের সাথে আলোচনা করছেন এবং এটা প্রিভেনশনে কী ধরনের উদ্যোগ নেওয়া যায় সেই বিষয়ে তিনি আলোচনা করছিলেন। দর্শক, এবারে চলে যাচ্ছি আমাদের কৃষি প্রসঙ্গে। বগুড়ার শিবগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা পরিতোষ কুমার কুণ্ডু, কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, চাতাল ব্যবসায়ী আলমগীর হোসেন, আব্দুস সত্তার, রবিউল আলম, কৃষক জামাল উদ্দিন সহ অনেকেই। শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনৈতিক নেতৃত্বের সমর্থন ছাড়া সংস্কার বাস্তবায়ন সম্ভব নয়, মন্তব্য সিইসির। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করবে ইসি। জুলাই গণহত্যার দায়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মোট মামলা 577টি, ফেরানোর প্রক্রিয়া শুরু বলছে দুদক। শুরু হলো চলতি বছরের হজ যাত্রা, প্রথম ফ্লাইটে গেলেন 398 জন। হজকে সামনে রেখে প্রস্তুত সৌদি আরব। এবং আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে রাজধানী বনশ্রীর মেরাদিয়ায় পশুর হাট বসানো যাবে না, আদেশ হাইকোর্টের। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।